প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে রায়মার্টিন যে 2025-এর যে প্রশ্নবিচিত্রা অষ্টম শ্রেণীর তোমাদের ইতিহাস বিষয়ের যে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে তোমাদের, সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র, এই যে প্রশ্নপত্রটি দেখো, এই প্রশ্নপত্রের সমস্ত উত্তর আলোচনা করছি। দেখো, আমরা বড় প্রশ্নগুলো নোটপ্যাডে টাইপ করে তোমাদের সামনে আলোচনা করব। ওখানে অনেক ভুলভাল রয়েছে, সেগুলোকে আমি কারেকশান করেছি, ঠিক আছে। তো আমি প্রত্যেক বছর কি করি, যখন বের করি তোমাদের প্রত্যেকটি এর আগের যারা ছিল অর্থাৎ দাদা দিদি হয়ে গেছে তোমাদের, তাদেরকেও আমি বলেছিলাম, তোমাদেরকেও বলে দিলাম, ঠিক আছে। আমি এই 3-এর দাগ থেকে যে প্রশ্নগুলো আলোচনা করব একদম এই অবধি 5-এর দাগ অবধি, ওখানে অনেকটা ভুল রয়েছে অনেকগুলো জায়গায়, সেগুলো সংশোধন করছি। তো তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। চলো শুরু করছি আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এটা আমি স্ক্রিন রেকর্ডিং ওপেন করে এই অবধি, এই যে 3-এর দাগের উপর অবধি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তারপরেরগুলো নোটপ্যাডে টাইপ করে আলোচনা করছি। তো দেখো, আমরা যেমনটা বলেছিলাম, আমি স্ক্রিন রেকর্ডিং ওপেন করে তোমাদের সামনে এই যে নিয়ে এসেছি বইয়ের পেজটা। তো দেখো, এখানে বলা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে এখান থেকে আরম্ভ হবে, ঠিক আছে। তো দেখো, এখানে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র লেখা রয়েছে। তো দেখো, এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও। প্রথমে বলা রয়েছে একে দাগের প্রশ্ন, দেখো বলা রয়েছে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। উত্তর করবে যেটা, এই প্রশ্নটার উত্তর তোমরা করবে একেরটা অপশান এ করবে উত্তরটি 1800 খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, এইটা করবে উত্তরটি। তারপরে দেখো, নেক্সট বলা রয়েছে তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন 2-এর দাগের প্রশ্ন। দেখো বলা রয়েছে 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয়। উত্তর করবে যেটা 2-এর উত্তর অপশান সি করবে, অর্থাৎ ফৌজদারি ব্যবস্থা, অপশান সি করবে। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ উত্তর করবে অপশান ডি, নাথিনিয়াল ব্রাসিহালদে, নাথিনিয়াল ব্রাসিহালদে, স্পেলিংটা তোমরা দেখে রাখবে। 4-এর দাগে দেখো কি বলা রয়েছে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 4-এর দাগের প্রশ্ন উত্তর অপশান এ করবে, রামমোহন রায়। 5-এর দাগের প্রশ্ন দেখো, হুল শব্দের অর্থ। 5-এর দাগের সি করবে উত্তরটি, বিদ্রোহ। হুল কথার অর্থ বা হুল শব্দের অর্থ। 6-এর দাগে 1857 বিদ্রোহ হয় গ্রামের খবর নেওয়ার মাধ্যম ছিল। উত্তর করবে যেটা অপশান এ, 1857-এর বিদ্রোহের গ্রামের খবর নেওয়ার মাধ্যম ছিল, যেটা করবে 6-এর প্রশ্নের উত্তর আর কি, অপশান এ করবে, রুটি। তারপরে দেখো 7-এর দাগেরটা, কংগ্রেসের প্রথম অধিবেশন বেশিরভাগ প্রতিনিধিত্বে যোগ দিয়েছিল। উত্তর করবে বোম্বাইয়ে, অপশান সি। 8-এরটা, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গে সরকারি ঘোষণা করা হয়, বঙ্গভঙ্গকে সরকারি ঘোষণা করা হয়। উত্তর করবে যেটা অপশান বি, 19 জুলাই। তারপরে দেখো 9-এরটা, গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলি কোন সময়ক্রমটি ঠিক। এই যে প্রশ্নটার উত্তর করবেই ই করবে, ঠিক আছে, চম্পারণ, খেড়া, অহিংস সহযোগ, ভারত ছাড়ো ইত্যাদি। তো এগুলোই হবে। তারপরে দেখো 10-এর দাগের প্রশ্নের উত্তর তোমাদের জন্য, এদের মধ্যে কে 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর রাইটার্স বিলিং অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন না। 10-এর দাগের প্রশ্নের উত্তর করবে তোমরা অপশান ডি করবে উত্তরটি, ঠিক আছে, অপশান ডি 10-এর দাগের প্রশ্নের উত্তর করবে সূর্য সেন। 11 দাগের প্রশ্নের উত্তর কী করবে, দেখো 11 দাগে বলা রয়েছে ফরাসি বদলে ইংরেজিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়। ফরাসি ভাষার বদলে ইংরেজি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় কত সালে বলো তো? 11টার অপশান বি করবে উত্তরটি, 1800, উত্তর অপশান বি করবে 1837 খ্রিস্টাব্দে। এবারে দেখো 12টা দেখব, ইউনিস্ট পার্টির নেতা ছিলেন। উত্তর করবে অপশান এ, স্যার সিকান্দর হায়াত খান, স্যার সিকান্দর হায়াত খান, অপশান এ করবে উত্তরটি। 13টা দেখো কি বলা রয়েছে, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার, ঠিক আছে, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার বি.আর. আম্বেদকর। 14 দাগের প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে।
অপশান এ করবে 12 জন। তারপরে দেখো এবারে আমরা 2-এর দাগের প্রশ্নগুলো দেখব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বলেছে, 4-5টি শব্দে একটি বাক্যে উত্তর দাও। আচ্ছা, কিছু উত্তর কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে। দেখো প্রথমে বলা রয়েছে ঠিক না ভুল লেখো। 2-এর একে বলা রয়েছে, তোমাদের সামনে তুলে ধরছি, স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আচ্ছা ছিলেন আর কি লেখা রয়েছে। তো এটা তোমরা ঠিক লিখবে, এটা আমি হাতে লিখে দিচ্ছি। কিছু উত্তর তোমরা স্ক্রিনে লেখা আকারে দেখতে পাবে, ঠিক আছে। এটা ঠিক করবে, উত্তরটি সঠিক হবে এটা। তারপরের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, শূন্যস্থান পূরণ করে বলা রয়েছে 2-এর দাগে, কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিল, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে বলো তো? এটা হবে উইলিয়াম জোন্স। দেখো উত্তরটা উঠেছে, এরকমই উঠবে আর কি, ঠিক আছে। দেখতেই পেলে উইলিয়াম জোন্স হবে। তারপরে দেখো 3-এর দাগের প্রশ্ন বলা রয়েছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। লর্ড কর্নওয়ালিস, লর্ড ব্যান্টিক, ওয়ারেন হেস্টিং, উইলিয়াম পিট। এখানে সঠিক উত্তর যেটা হবে আমি দাগ দিয়ে দিচ্ছি তলায়, ঠিক আছে। উইলিয়াম পিট হবে। আর বাকিরা কি ছিল বলো তো? বাকিরা সবই ছিল জেনারেল, ঠিক আছে। এরপরে আমরা স্তম্ভ মিলাও দেখব। দেখো ক স্তম্ভ খ স্তম্ভ। দেখো এতে বলা রয়েছে আতারাম পান্ডুরং, এখানে হবে বি, এর হবে বি, মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে নীল দর্পণ, এটা হবে এ, দীনবন্ধু মিত্র রচনা করে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এটা হবে ই, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট, এটা করবে। ইন্ডিয়ান লীগ, এটা করবে সি। শিশির কুমার ঘোষ, শিবাজি উৎসব, রইল বাকি এ, রইল বাকি অপশান ডি, অর্থাৎ বালগঙ্গাধর তিলক, এগুলোই করবে। তারপরে দেখো নেক্সট, তোমরা শুনে শুনে একটু লিখবে ঠান্ডা মাথায়। পরবর্তী দেখো নেক্সট প্রশ্নের উত্তরটা কিন্তু স্ক্রিনে উঠবে। বলা রয়েছে প্রশ্নটা, কাকরি ষড়যন্ত্র কি? কাকরি ষড়যন্ত্র কি বলতো? 1925 সালে কাকরিতে ট্রেন ডাকাতির ঘটনা, সেই ট্রেন ডাকাতির ঘটনাকে কাকরি ষড়যন্ত্র বলা হয়। তারপরে দেখো নেক্সট 6 দাগের প্রশ্ন, আশা করি উত্তরটা লিখলে। 6 দাগের প্রশ্নে যাচ্ছি, কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? তলোয়ার, এটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তলোয়ার, ঠিক আছে। তলোয়ার বানান তো সবাই জানো, তো আমি লিখে দিলি। তো দেখো তলোয়ার জাহাজে উত্তরটা করবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন বলা রয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল, এটাও স্ক্রিনে লিখে দিচ্ছি 1947। যে প্রশ্নগুলো ছোট সেগুলো স্ক্রিনে লিখে দিচ্ছি, ঠিক আছে। যেগুলো একটু লিখতে হবে তোমাদেরকে, আমি এটা একটু লেখা আকারে দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নের উত্তরটা 1947 করবে শূন্যস্থানে, বুঝে গেল। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, এবারে দেখো বলা রয়েছে 8 দাগে ঠিক না ভুল লেখো বলা রয়েছে, চৌধুরী রহমত আলীর লেখা পাকিস্তান প্রসঙ্গ ছিল, উত্তর করবে যেটা, এটা হবে ঠিক। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন বলা রয়েছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, ধনতান্ত্রিক, এখানে হবে ধনতান্ত্রিক সব শেষেরটা করবে, গোল দিয়ে দিয়েছি, এটা করবে বেমানান। পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল বলো তো? উত্তর করবে কি, দেখো এটা কিন্তু স্ক্রিনে উঠবে লেখাটা, মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপরের যে প্রশ্নগুলো 3-এর দাগ থেকে 4-এর দাগ এবং তারপরের পেজে আরও রয়েছে, অর্থাৎ 4-এর দাগের পর 5-এর দাগেরও কয়েকটি প্রশ্ন রয়েছে। যা কিছু সমস্তগুলো আমি এগুলো নোটপ্যাডে টাইপিং করেছি তোমাদের জন্য, তুলেছি, দেখে নাও। তোমরা উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমাদের ভিডিওগুলোর পিছনে অনেকটাই করে খাটতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে আমরা নোটস আকারে লিখেছি, এখানে হয়তো অনেক জায়গায় একটু স্পেলিং মিস্টেক থাকতে পারে, সেটা আমরা সংশোধন করে দেব, ঠিক আছে। কেননা অনেকটাই লেখা, তোমাদের সামনে আলোচনা করব, যাবতীয় যা প্রশ্নগুলো লিখেছি অনেক হয়তো স্পেলিং মিস্টেক হলেও হতে পারে, সেগুলো আমরা সংশোধন করে দেব, ঠিক আছে। তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন বলেছিল এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছে, কারণটা দিতে গেলে তোমাদের প্রশ্নের যে বিভিন্ন সহায়িকা রয়েছে সেটা তোমরা ফলো করতে পারো। এখানে আমি জাস্ট লিখেছি উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে, আর এর কারণটা তোমরা তোমাদের বই থেকে একটু ম্যানেজ করে নেবে।
প্রথমের প্রশ্নটার উত্তর গেল এটা। দ্বিতীয় প্রশ্নটা ছিল অথবা দিয়ে কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, এই প্রশ্নটার উত্তর তোমরা কি লিখবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার জমি জারিপ, এই যে স্পেলিংটা এটা হচ্ছে জমি জারিপ হবে, ঠিক আছে, জমি জারিপ আমি লিখে দেবো এরকমই, তোমরা লিখে নেবে, ঠিক আছে। জারিপ, জমি জারিপ করে রাজস্ব নির্ধারণ করার জন্য তৎপর হয়ে ওঠে। পুনচ্ছেদ দেবে 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের কম্পট্রোলিং কমিশনার অফ রেভিনিউ এবং কমিটি অফ রেভিনিউ তৈরি করা হয়। কমিটি অফ রেভিনিউ মূলত রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করত। এরপরে আসছি আমরা 3.2 দাগের প্রশ্ন। মাদ্রাজের বিরসালিঙ্গম পান্তলু কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল? দক্ষিণ ভারতের অন্যতম সমাজ সংস্কারক ছিলেন বিরসালিঙ্গম পান্তলু। পুনচ্ছেদ লিখবে তিনি বাংলায় ব্রাহ্ম আন্দোলন দ্বারা প্রভাবিত হন। ব্রাহ্ম আন্দোলন, ঠিক আছে, তিনি বাংলায় ব্রাহ্মণ, এখানে মধ্যনা অ্যাড করে দেবে, আন্দোলন দ্বারা প্রভাবিত হন। দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজ সংস্কারক আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন তিনি। তারপরে দেখো নেক্সট পরবর্তী সমাজ সংস্কার, ঠিক আছে, সমাজ সংস্কারে কী কী ভূমিকা করেছিল দেখো। 1, তার নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল। 2, তিনি সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ প্রভৃতি বিরোধিতা করেছিলেন। 3, তিনি নারী শিক্ষা প্রসারের জন্য প্রচার চালান। এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়, এটাই লিখবে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি অথবার প্রশ্ন। তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন? তোমরা তোমাদের বইটি দেখবে, আমি এখানে বলছি শোনো। দেখো তিতুমির কিভাবে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা দেখো। তিতুমির স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল। এই জন্য তিনি 1 নম্বর অত্যাচারিত কৃষকদের সংগঠিত করেন, মানে যাদের উপর অত্যাচার হয়েছিল বেসিক্যালি। 2 নম্বর বারাসাত অঞ্চলে নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা বানিয়ে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। 3 নম্বর তার ভাগিনী ও পোলাম মাসুমকে প্রধান সেনাপতি ও অনুগামী মাইনুদ্দিনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। এবারে দেখো পরবর্তী প্রশ্ন, 3 দাগের প্রশ্নে যাচ্ছি। সভা সমিতির যুগ কাকে বলে? ইংরেজ ঔপনিবেশিক শাসনে নতুন ভূমি বা জমি বন্দোবস্ত, নতুন শিল্প বাণিজ্য ও পাশ্চাত্য শিক্ষায় ভারতীয় সমাজের পুঁজিবাদী উচ্চবিত্ত শ্রেণী গড়ে তোলে। তারা শ্রেণী স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সমিতি প্রতিষ্ঠার উদ্যোগী হয়েছিলেন। সভা সমিতি সমূহগুলো, এবারে তোমরা একটা পয়েন্ট করবে, সভা সমিতি সমূহ, এটা একটা পয়েন্ট এই প্রশ্নের আর কি উত্তরে লিখতে হবে, এরকমই পয়েন্ট। তোমরা যা যা দেখছো দেখো, যেখানে সংশোধন করা আমি করে দেবো। 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা, ঠিক আছে, প্রতিষ্ঠার মধ্য দিয়ে, এটা একটা পত্রিকা, প্রথম সূচনা হয়েছিল, এই জন্য প্রতিষ্ঠা বলা রয়েছে, মধ্য দিয়ে বা সূচনার মধ্য দিয়ে যাবে না কেন। এবং 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মধ্য দিয়ে সভা সমিতির যুগ শেষ হয়। এ যুগে উল্লেখযোগ্য কমিটিগুলি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতা ইন্ডিয়ান লিগো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহর, অন্যান্য শহরে। এই সময় অর্থাৎ মূলত 1857 থেকে 1885 সময়ের মধ্যে, খ্রিস্টাব্দের মধ্যে আর কি, বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার ফলে অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন। এরপরে আসছি অথবার প্রশ্ন। হিউম ডাফরিন ষড়যন্ত্র মামলা কি বা তত্ত্ব কি? এটাকে মামলাও বলা হয় অনেক সময়। দেখো এই প্রশ্নের উত্তরটাকে লিখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্বন্ধে বিভিন্ন মত পরিচালিত আছে। এর অন্যতম হলো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। ষড়যন্ত্র তত্ত্বটা কী জিনিস, এখানে একটা পয়েন্ট করতে হবে ষড়যন্ত্র তত্ত্ব বলে, যেটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে কী জিনিস এটা। দেখো এখানে দেখো শুল হবে। শুল ছিলেন একজন ইংরেজ সিভিল সার্ভেন্ট। আমি বারবার বলছি, পুরো নোটসটা তোমাদের জন্য তৈরি করেছি, অনেক হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে, আমি প্রথমেই বলে দিয়েছি, তো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। যেখানে যেখানে স্পেলিং মিস্টেক হবে আমি বলে দেবো, কেন টাইপিং করার সময় ওগুলো ভুল হবে, কিছু করার নেই, তোমাদেরও ভুল হয়, যারা যারা দেখছো তাদেরকে বলছি। শুল ছিলেন একজন ইংরেজ সিভিল সার্ভেন্ট। তার পুরো নাম অ্যালান
অক্টেভিয়ান হিউম ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে বোঝায় যে হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রেই নাকি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়াডারবার্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব হিউম ডাফরিন ষড়যন্ত্র নামে পরিচিত করেন বা অভিহিত করেন। এভাবেও লিখতে পারো। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের বিশেষ ভূমিকা ছিল, কিন্তু ডাফরিন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাল্প বলে ব্যাখ্যা করেন। তাই ষড়যন্ত্র তত্ত্বটি কাল্পনিক ও ভিত্তিহীন। 3-4 প্রশ্ন, স্বরাজপন্থী। এখানে দেখো 3-4 প্রশ্নটা আমি পড়ে শুনে দিচ্ছি। স্বরাজপন্থী কাদের বলা হতো? ঠিক আছে, দেখো স্বরাজপন্থী কাদের বলা হতো। স্বরাজপন্থী বলে এরকম পয়েন্ট করবে। অসহযোগ আন্দোলনে প্রত্যাহারের পর 1922 খ্রিস্টাব্দে মার্চ মাসে গান্ধীজি গ্রেপ্তার হলে জাতীয় রাজনীতিতে এক সংকটময় পরিস্থিতি উদ্ভব হয়। এই পরিস্থিতিতে কংগ্রেসের কিছু সদস্য নির্বাচনে অংশগ্রহণ করে আইনসভার প্রবেশে পক্ষপাতিত হয়ে পড়েন। এরা পরিবর্তনপন্থী বা পরিবর্তনপন্থী গোষ্ঠী নামে পরিচিত হন আর কি। এই পরিবর্তনগামী, ঠিক আছে, এই পরিবর্তনগামী গোষ্ঠী, এটা হবে এই যে পরিবর্তনকামী লেখা আছে, এটা গামী হবে, ঠিক আছে। পরিবর্তনগামী গোষ্ঠী কংগ্রেসের মধ্য থেকেই 1923 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর নেতৃত্বে স্বরাজ দল গঠন করে। এই দলের সদস্যরাই স্বরাজপন্থী নামে পরিচিত বা এদেরকে বলা হয় আর কি। এরপরে দেখো অথবার প্রশ্ন যেটা ছিল, দেখো বলা রয়েছে যে খুদাই খিদমতগার বলতে কাদের বলা হতো, বা খুদাই খিদমতগার কি বা খুদাই খিদমতগার কাদের বলা হতো, এরকমভাবে প্রশ্নকারগুলো আসে ঘুরে ঘুরে, এরকম বললাম এই জন্য তোমাদের বইটা তোমরা লক্ষ্য করো। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে খান আব্দুল গফর খান এর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। গান্ধীবাদী এই নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। তার নেতৃত্বে যে দল গড়ে উঠেছিল তার নাম ছিল খুদাই খিদমতগার। দলের সদস্যরা লাল রঙের কুর্তা পরতেন বলে এই দল লাল কুর্তা বাহিনী নামেও পরিচিত ছিল। বুঝে গেল। এরপর আমরা পরবর্তী প্রশ্ন 4.5 দাগের প্রশ্নটা যেটা রয়েছে তোমাদের বইতে, দেখো অর্থাৎ 5-এর প্রশ্নটা। আচ্ছা, এখানে দেখো আমরা পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, দাগ নাম্বারটা একটু ভুল দেওয়া রয়েছে, এটা 3.5 হবে, ঠিক আছে। 3.5-এর প্রশ্ন আলোচনা করব। অর্থাৎ তোমাদের বইতে দেখো পাকিস্তান প্রস্তাব কি, এই প্রশ্নটা সম্পর্কে আমরা আলোচনা করছি। দেখো 1940 খ্রিস্টাব্দের 3রা মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেস যেমন লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাস করেন, তেমনি মুসলিম লীগ এই অধিবেশনে পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব পাঠ করেন। একে লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব বলা হয়। এটাই লিখবে তোমরা, দেখে দেখে লিখে নেবে। যেগুলো সংশোধন করে দিচ্ছি একটু শুনে রাখো, সেগুলো তোমরা ঠিকঠাক করে লিখবে। অথবার প্রশ্ন দেখো এবারে বলা রয়েছে এরই সঙ্গে কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কী ছিল। বাংলা কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন A.K. ফজলুল হক। এই দলের মূল বক্তব্য হলো 1. প্রজাপতি ছিল, এখানে দেখো প্রজা পার্টি হবে, ঠিক আছে, পার্টি পার্টি ছিল একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। বোঝা গেল। তোমরা তো ছোট, তোমাদেরকে বলছি বুঝে তোমরা লিখবে, ঠিক আছে। 2 থেকে দেখো এই দল হিন্দু ও মুসলমান কৃষকদের স্বার্থে জমিদারি প্রথার বিলোপ, খাজনা হার হ্রাস, শিক্ষার প্রসার প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে। এটাই লিখবে। এরপরে দেখো সেম 3-6 হবে, এটা 4-6 হয়ে গেছে, 3-6 হবে, ঠিক আছে। দেখো অর্থাৎ 6 নম্বর প্রশ্নটা, সংবিধান কাকে বলে। সংবিধান কাকে বলে এই প্রশ্নটার উত্তর তোমরা কি লিখবে। দেখো সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। আইন কথার অর্থই হলো বিধান বা নিয়ম। সুতরাং দেশ শাসন ও রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম বা আইন সমষ্টি সংকলিত হয় তাকেই সংবিধান বলে। সংবিধান রক্ষার দায়িত্ব একমাত্র দেশের জনগণের। বোঝা গেল। এরপর আমরা অথবার প্রশ্ন দেখব। দেখো এটা তোমাদের পর্ষদ নমুনা প্রশ্নপত্র। এর পরের থেকে আমরা কথা দিচ্ছি ঠিকঠাক করে তোমাদের জন্য নোটস নিয়ে আসবো। এটা একটু গন্ডগোল রয়েছে এই নোটসটা। বরাবর আমি যতদিন যাবৎ ইউটিউবে আছি ক্লাস করানোর সময় সবাইকে বলি, সমস্ত স্টুডেন্টকে বলি, ঠিক আছে, এটা চিন্তা করার প্রয়োজন নেই। এরপরে নোটসগুলো দেখবে ঠিকঠাক থাকবে। অথবা দেখো কী বলা হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায়, আচ্ছা অথবা প্রশ্ন ছিল দেখো ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কী। দেখো ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা
এভাবে লিখে তোমরা লিখবে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি হলো নিম্নরূপ। 1 নাম্বার, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2 নাম্বার, ব্যক্তির বয়স হতে হবে ন্যূনতম 35 বছর। 3 নাম্বার, কোনো লাভজনক বা সরকারি পদ বহাল থাকা যাবে না। 4-এর প্রশ্নগুলো দেখব। এতক্ষণ আমরা 3-এর প্রশ্নগুলো দেখলাম, তোমরা প্রশ্নের সঙ্গে উত্তরটা মিলিয়ে নেবে। আর দাগ নাম্বারটা ভুলভাল রয়েছে আমি বলেছি, আর প্রশ্নে যেখানে যেখানে ভুলভাল ছিল উত্তরে আমি সেটা সংশোধন করে দিয়েছি, সেম দাগ নাম্বারের ক্ষেত্রেও। দেখো 4-এর 1-এর প্রশ্ন এখানে বলা রয়েছে, দেখো টিকা লেখো স্যার সৈয়দ আহমেদ খান। প্রশ্নের মান কিন্তু 3 করে, ঠিক আছে। এর আগেরগুলো 2 নাম্বারে ছিল। স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে টিকা লিখতে বলেছি। কী লিখবে? স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন মুসলমান সমাজের সংস্কারক ও আলিগড় আন্দোলনের প্রধান রূপকার। আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ ও পরিবর্তন ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয়, ঠিক আছে। তারপরে দেখো আলিগড় আন্দোলনের উদ্দেশ্য, এইভাবে একটি তোমাদেরকে পয়েন্ট করতে হবে, ঠিক আছে। পয়েন্ট করে কি লিখবে? সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের উদ্দেশ্য ছিল 1. ইংরেজ সরকারের সঙ্গে মুসলমানদের সম্প্রীতি স্থাপন করা। 2. মুসলমান সমাজের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো। অথবার প্রশ্ন এবারে দেখো কি বলা রয়েছে, টিকা লেখো সাঁওতাল হুল। দেখো সাঁওতালরা ছিল সরল প্রকৃতির, কঠোর পরিশ্রমী ও কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। তারা বাংলা মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর অঞ্চলে মাঝামাঝি দামিন ই কোহ অঞ্চলে বসবাস করত। 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ও মহাজনদের বিরুদ্ধে সাঁওতালরা যে গ্রাম করেছিল তা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। নানান কারণে এটি সংগঠিত হওয়ায় এর গুরুত্ব ছিল অপরিসীম। এরপরে দেখো সাঁওতাল বিদ্রোহ বলে একটি তোমাদেরকে এরকমই পয়েন্ট করতে হবে, তার প্রকৃতি দিতে হবে। কী লিখবে? সাঁওতালরা মহাজন, জমিদার ও সরকারি কর্মচারী মিলিত শোষণ অত্যাচারের বিরুদ্ধে 1855 খ্রিস্টাব্দের বিদ্রোহ ঘোষণা করে। 1855 খ্রিস্টাব্দের 3রা, এটা দেখো আমি ভাষায় লিখেছি, এটা তোমরা 3রা বা 3 লিখে রা দিয়ে দিলেও হবে, 3রা, ঠিক আছে। জুন ভাগনদিঘির মাঠে 10,000 সাঁওতাল সমাবেত হয়ে সিধু কানু, ঠিক আছে, এর নেতৃত্বে, এখানে দেখো হুম আছে, সিধু কানু হবে, ঠিক আছে, সিধু কানু, ঠিক আছে, কানুর নেতৃত্বে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। বিদ্রোহী সাঁওতালদের আক্রমণে কুখ্যাত মহাজন কেনারাম ভগত ও দিঘি থানার অত্যাচারী দারোগা মহেশলাল দত্ত খুন হন। বিদ্রোহীরা বহু নীলকুঠি ও রেল বাংলো ধ্বংস করে এবং অত্যাচারী জমিদার ও মহাজনদের হত্যা করে। বিদ্রোহ দমন বলে এবারে নেক্সট একটি তোমাদেরকে পয়েন্ট করতে হবে। কি লিখবে? আধুনিক অস্ত্র সজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লাঠি, বল্লম, তীর, ধনুক নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত সাঁওতালরা পরাজিত হন, ঠিক আছে, বা হয়েছিল। ব্রিটিশ সৈন্য 23,000 বিদ্রোহীকে নির্মমভাবে হত্যা করেছিল। ব্রিটিশরা সিধু কানু সহ অন্যান্য বীর সাঁওতাল নেতাদের ফাঁসি দিয়েছিল, বহুবিধীদের কারাদণ্ডে দণ্ডিত করেছিল এবং তাদের গ্রামগুলি ধ্বংস করে দিয়েছিল। এভাবে ব্রিটিশরা 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের মধ্যে মহাবিদ্রোহ দমন করেছিল। এবারে গুরুত্ব নামক একটি পয়েন্ট করতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। এবারে লিখবে 1 নাম্বার, ব্রিটিশ সরকার সাঁওতাল অধ্যুষিত গ্রামগুলিকে নিয়ে সাঁওতাল পরগনা গঠন করেছিল। 2 নাম্বার, সাঁওতাল উপজাতি হিসাবে স্বীকৃতি দিয়েছিল, সাঁওতালকে একটি উপজাতি হিসাবে স্বীকৃতি দিয়েছিল আর কি। 3 নাম্বার, এই অঞ্চলে বাঙালি মহাজনদের প্রবেশ নিষিদ্ধ ছিল বা নিষিদ্ধ ঘোষণা করেছিল ইংরেজরা আর কি, এবং সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব প্রসঙ্গে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, যদি 1857 মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলে ঘোষণা করা হয় তবে সাঁওতাল বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত। তারপর দেখো এবারে আমরা নেক্সট 4.2 থেকে বলা রয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা কি লিখবে? দেখো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টাভিয়ান হিউমের বিশেষ ভূমিকা ছিল, যদিও অনেক ঐতিহাসিক তা স্বীকার করেন না। আচ্ছা দেখো, অন্য কারোর মতন আমরা শুধু কিন্তু লেখা দেখিয়ে তোমাদেরকে চলে যাচ্ছি না, আমরা কিন্তু নোটসটা যেমন তৈরি করেছি তোমাদের জন্য, তোমাদের যেখানে যেখানে সংশোধন করিয়ে দিচ্ছি। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে, ঠিক আছে। ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ। দেখো উইলিয়াম ওয়াডেনবার্ন হিউমের জীবনী গ্রন্থে বলেছেন, নিয়মের উদ্যোগেই জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল।
তার এই তথ্যকে অনেক ঐতিহাসিকগণ অতিকথন বলে মনে করেন। তবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা যে একেবারেই ছিল না তা নয়। প্রথমত এইভাবে একটি তোমাদেরকে পয়েন্ট করতে হবে, প্রথমত লিখতে হবে পয়েন্টে, হিউম ছিলেন, এখানে দেখো হিউম হবে, হিউম আছে, হিউম হিউম ঠিক আছে, হিউম ছিলেন উদারমনস্ক। তিনি চেয়েছিলেন যে এমন একটি রাজনৈতিক সংগঠন গড়ে উঠুক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। দ্বিতীয়ত এভাবে আবার একটি পয়েন্ট করবে, তখন ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধীর যে প্রবণতা তা বেড়েছিল। নানান ঘটনার মধ্য দিয়ে তার প্রকাশ ঘটেছিল। মূলত ভারতীয়দের অসন্তোষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল হিউমের অন্যতম উদ্দেশ্য। উদ্দেশ্য ব্যতীত জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। এখানে দেখো, আচ্ছা এরপর তোমাদেরকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা বলে একটি পয়েন্ট করতে হবে। দেখো এখানে লিখতে হবে, যদি হিউম উদ্যোগ না নিত, এই ভাষাটা একটু তোমরা চেঞ্জ করবে, ঠিক আছে? এই ভাষাটা তোমরা লিখবে না, আমি যেটা দেখাচ্ছি স্ক্রিনে উঠেছে দেখো লেখাটা, ওইটা লিখবে যে যদি হিউম উদ্যোগ না নিত তবুও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো বা জাতীয় কংগ্রেসের মতন একটি সংগঠন গড়ে উঠত। কারণ এই রকমের একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার পটভূমি আগে থেকেই তৈরি হয়েছিল। প্রথমত কি, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে, ঠিক আছে, শিক্ষিত ভারতীয়রা নানান রাজনৈতিক উদ্যোগ নিয়েছিল এবং তারা একজোট হওয়ার বিভিন্নভাবে চেষ্টা করেছিল। দেখো কিছু লেখা কিন্তু আমি স্ক্রিনেও দেখাচ্ছি, প্রথম থেকে তোমরা লক্ষ্য রাখো, ক্লাসগুলো বোঝার চেষ্টা করো। দ্বিতীয়ত 1867 থেকে 1883 খ্রিস্টাব্দের মধ্যে নানান প্রকারের প্রতিবাদ আন্দোলন সংঘটিত হয়েছিল। সরকার, আয়কর নীতি, বৈষম্যমূলক আয় ব্যয়, সংবাদপত্রের স্বাধীনতা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠান, ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে ভারতীয়রা একজোট হয়ে আন্দোলন করেছিল। তৃতীয়ত, তখন ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন, আঞ্চলিকতার বোধ, এখানে দেখো কতার হবে, ঠিক আছে, কতার, আঞ্চলিকতার র হবে, এটা বোধ, এটা র করবে, ঠিক আছে, বোধ পেরিয়ে অনেক বেশি জাতীয়তাবাদে উন্নীত হয়েছিল। সেই সময় প্রতিবাদ আন্দোলনগুলি প্রধানত প্রেসিডেন্সি শহরগুলির গণ্ডি ছাড়িয়ে পাটনা, কানপুর, আলিগড়, অমৃতসর, লাহোর প্রভৃতি প্রাদেশিক শহরে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ বলা যায় যে ভারতের তৎকালীন পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের মতন একটি সর্বভারতীয় সংগঠন এমনি গড়ে উঠত। তবে হিউমের উদ্যোগে সেই সংগঠন প্রকাশ ত্বরান্বিত হয়েছে, এ কথা অনস্বীকার্য। এবারে দেখো আমরা নেক্সট পরবর্তী অথবা প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। এই প্রশ্নটার উত্তর দেখব। দেখো, ভারতের জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দ ভারতের আর্থিক অবস্থা করবে, এটা কিন্তু অবস্থা করবে, ঠিক আছে, আর্থিক অবস্থার জন্য ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে প্রকাশ্যে আলোচনা করেন। একে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলা হয়। অর্থনৈতিক জাতীয়তাবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল দাদাভাই নরৌজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত প্রমুখ। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল কথা, এই হিসাবে একটি পয়েন্ট করবে, করে কি লিখবে? অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য হলো, এক, ভারতের ব্রিটেনের কাঁচামাল সংগ্রহের ভূমিতে পরিণত হয়েছে, মানে ভারত ব্রিটেন থেকে যাবতীয় যা কাঁচামাল সংগ্রহ করছে, এই জন্য বলা রয়েছে ভারত ব্রিটেনের কাঁচামাল সংগ্রহের ভূমিতে পরিণত হয়েছে। বিভিন্নভাবে ব্রিটেনের প্রয়োজনীয় কাঁচামাল চাষ করতে চাষিদের বাধ্য করে। দুই, আবার ব্রিটেনের তৈরি দ্রব্যগুলি বিক্রির জন্য ভারতের বাজারকে ঔপনিবেশিক সরকার ব্যবহার করে। অর্থাৎ ভারতের অর্থনীতিকে ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থেই ব্যবহার করা হয়, ফলে ভারতের সম্পদ বিদেশে চলে যায়। কংগ্রেসের নরমপন্থী নেতারা একেই সম্পদের নির্গমন বলেছেন। 3 নাম্বারকে লিখবে, সম্পদের নির্গমনের ফলে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। অর্থনৈতিক জাতীয়তাবাদ ও বয়কট স্বদেশী আন্দোলনের যোগাযোগ, এটাই লিখবে, এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে তোমাদের পয়েন্ট, অর্থনৈতিক জাতীয়তাবাদ ও বয়কট স্বদেশী আন্দোলনের যোগাযোগ। কি লিখবে এই প্রসঙ্গে? অর্থনৈতিক জাতীয়তাবাদের সঙ্গে বয়কট স্বদেশী আন্দোলনের যোগাযোগ ছিল। তাই 1, বয়কট ও স্বদেশী আন্দোলন, দেশের সম্পদ যাতে বিদেশে হাতে না যায় তার জন্য বিদেশি দ্রব্য বয়কট করা, স্বদেশি দ্রব্যকে
মানে আরও ভাবে ব্যবহার যাতে হয় সেদিকে এটা হচ্ছে লক্ষ্য করেছিল। 2 নম্বর কি বিদেশি দ্রব্য বয়কট করার ফলে ভারতীয়দের প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা তৈরি হয়, আমি যেমনটা এক্ষুনি বলেছিলাম। তার যোগান দেওয়ার জন্য স্বদেশি দ্রব্য উৎপাদন করার উপর জোর দেওয়া হয়। আন্দোলনকারীরা বয়কট ও স্বদেশি মানে আন্দোলনকারীরা বিদেশি দ্রব্য যেটা সেটা বয়কট করে এবং স্বদেশি আন্দোলনের মাধ্যমে সম্পদ নিগমন বন্ধ করতে সচেষ্ট হন। 3 প্রশ্নটা দেখো, সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল। দেখো এই প্রশ্নটা তো লিখবে 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার স্যার সাইমন এখানে অ্যাড করবে, অ্যাড করা হয়নি কোনো কারণবশত, সাইমন ঠিক আছে, সাইমনের হবে এখানে, এটা কেটে দাও। সাইমনের নেতৃত্বে ভারতে একটি কি কমিশন প্রেরণ করে, কমাতে লিখবে সাইমন কমিশন নামে পরিচিত এটি। এখানে দেখো তারপরে লিখতে হবে প্রকৃতপক্ষে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড হবে এটা, ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ডের ঠিক আছে সংস্কার আইন ভারতে কতদূর কার্যকারী হয়েছে তা দেখার জন্যই এই কমিশনকে পাঠানো হয়েছিল আর কি। এই জন্য বলা রয়েছে দেখো কতদূর কার্যকরী হয়েছে তা দেখাই ছিল এই কমিশনের মূল উদ্দেশ্য। ভারতীয়দের সাইমন কমিশনের বিরোধিতার কারণ দেখো কী লিখবে, এক হচ্ছে কি না সাইমন কমিশনের কোনো ভারতীয় সদস্য গ্রহণ করা হয়নি, ঠিক আছে। তারপরে লিখতে হবে তোমাদেরকে এখানে একটু সংশোধন করতে হবে, হ্যাঁ, প্রত্যেকে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, পুনচ্ছেদ দেবে, এর কারণে ভারতীয়রা ক্ষুব্ধ হয় মানে রেগে যায়। 2 নম্বর লিখবে একটি অভারতীয় কমিশন ভারতীয়দের শাসনতান্ত্রিক যোগ্যতা বিচার করবে এবং এই বিষয়টি ভারতীয়দের কাছে ছিল খুবই অবমাননাজনক। তারপরে দেখো এই সকল কারণেই সাইমন কমিশন বোম্বাইতে উপস্থিত হলেও ভারতীয়রা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। তারপর দেখো অথবার প্রশ্ন, অথবার যে প্রশ্নটা তোমাদের এখানে দেওয়া ছিল, আইন অমান্য আন্দোলনে জনগণদের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল। এই প্রশ্নটা কি লিখবে, আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র, লিখে এরকমই করে মহাত্মা গান্ধী 1930 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে ব্রিটিশ সরকারের লবণ আইন ভঙ্গ করেন, ঠিক আছে। এই যে ব্যাকেটটা দেখতে পাচ্ছ ওটা ব্যাকেটটা দেবে না তোমরা, ব্যাকেটটা দিতে হবে না, ঠিক আছে। তো তারপরে দেখো তিনি সমুদ্র তীরবর্তী থেকে এক মুঠো লবণ তুলে প্রতীকীভাবে ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে, ঠিক আছে, প্রতীকীভাবে আর কি এক মুঠো লবণ তুলে ব্রিটিশ শাসনকে অস্বীকার করে। এরপর আইন অমান্য আন্দোলন ভারতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন শ্রেণীর জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, এটাই লিখবে, জনগণ অংশগ্রহণ করে এই আন্দোলনে আর কি, যেটা লেখাটা দেখতে পাচ্ছ তোমরা। 1 নম্বর কি সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে ও ধর্মঘটে সামিল হন। 2 নম্বর আন্দোলনকারীরা বিদেশি দ্রব্য বয়কট করে। 3 নম্বর আন্দোলনকারীরা সরকারকে কর দেওয়া বন্ধ করে। কৃষকরা সরকারকে রাজস্ব দিতে অস্বীকার করে, এটা দিতে লিখবে, ঠিক আছে, রাজস্ব দিতে অস্বীকার করে। দেখো যেখানে যেখানে সংশোধন করার আমি করে দিচ্ছি। 4 নম্বর ব্যবসায়ীরা বেশি সংখ্যায় আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিল। 5 নম্বর নারীরাও এই আন্দোলনে যোগ দিয়েছিল। 6 নম্বর এই আন্দোলনে শহরের শিক্ষিত মধ্যবিত্ত মানুষ এবং শ্রমিকরা কম সংখ্যায় যোগদান করেছিল। এবারে দেখো পরবর্তী প্রশ্ন দেখবো এবারে আমরা, খিলাফত আন্দোলনের মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। কি লিখবে, খিলাফত আন্দোলন লিখে পয়েন্ট করবে। মুসলমান ধর্মজগতে প্রধান গুরু হলেন খালিফা। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সুলতান খালিফার মর্যাদা ভোগ করতেন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ইংল্যান্ডের বিরোধী জার্মানি পক্ষে যোগদান করেছিল। অন্যদিকে ভারতীয় মুসলমান ইংল্যান্ডের পক্ষ নিয়ে যুদ্ধ করে। এই অবস্থায় ইংরেজ সরকার ভারতীয় মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিল যে খালিফার অবমাননা করা হবে না, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের শেষে সেভরের সন্ধি দ্বারা তুরস্ক সাম্রাজ্যের
অঙ্গচ্ছেদ করা হয় এবং তুরস্কের সুলতান তথা খালিফার ক্ষমতা খর্ব করা হয়, অর্থাৎ তাকে ক্ষমতাচ্যুত করা হয়। খালিফা হৃত মর্যাদা পুনরুদ্ধারের জন্য ভারতীয় মুসলমানরা যে আন্দোলন করেছিল তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্ব এই হিসাবে একটি এরকমই পয়েন্ট করবে তোমরা, লিখবে যে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন মোহাম্মদ আলী, সৈকত আলী, হাকিম আজমল খান, মৌলানা আব্দুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তি। এরপরে আবার একটি পয়েন্ট করবে খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা। গান্ধীজি মুসলমানদের দ্বারা সংগঠিত খেলাফত আন্দোলনকে ভারতীয় স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করেন। তিনি বলেন যে হিন্দু মুসলমান ঐক্য এমন সুযোগ 100 বছরেও আসবে না, ঠিক আছে। সুতরাং তিনি মনে করেন অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করতে পারলে একদিকে যেমন ভারতীয় আন্দোলন জোরদার হবে, অপরদিকে ব্রিটিশ সরকার অনুসৃত বিভেদ নীতি সম্পূর্ণ ব্যর্থ হবে। এই সমস্ত কারণে গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করেন। তিনি 1919 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর দিল্লিতে সর্বভারতীয় খিলাফত অধিবেশনে সভাপতিত্ব করে মুসলমানদের দাবি সমর্থন করে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের পরিকল্পনা করেন। তারপর দেখো কর্মসূচি ও আন্দোলনের অবসান। 1920 খ্রিস্টাব্দের জুন মাসে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। সরকারি খেতাব বর্জন, চাকরি থেকে ইস্তফা হবে, খাজনা সহ হরতাল পালিত হয়, মানে খাজনাটা বর্জন। দেখো এই সময় 1924 খ্রিস্টাব্দে মুস্তফা কামালের নেতৃত্বে তুরস্কের খালিফা পদে অবলুপ্তি ঘটে, ঠিক আছে, এটা ঘটলে ভারতে খিলাফত আন্দোলন সীমিত হয়ে পড়ে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, তোমার কি মনে হয় ভারত ভাগ সত্যি অপরিহার্য ছিল? তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটাকে লিখবে, দেখে নাও। অথবা প্রশ্নটা 1940 থেকে 47 খ্রিস্টাব্দের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা, কংগ্রেস ও মুসলিম লীগের অন্তর্বর্তী বিবাদ ভারতীয়দের জীবনকে দুর্বিষহ করে তোলে। ফলে বিভিন্ন কারণে ভারত ভাগ অনস্বীকার্য হয়ে ওঠে। 1940 থেকে 47 খ্রিস্টাব্দের মধ্যে দেশভাগের ধারণা। 1940 খ্রিস্টাব্দ এভাবে একটি পয়েন্ট করবে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের উদ্যোগ শুরু হয়। বড়লাট, এখানে দেখো লাহোর হবে, লাহোর হয়ে আছে, তো তোমরা একটু স্পেলিংটা দেখে নেবে, ঠিক আছে, লাহোর হবে। তো তারপর দেখো কোথায় ছিল যেন, বড়লাট, হ্যাঁ বড়লাট লিনলিথিগোর অগাস্ট প্রস্তাব, মুসলিমদের পূর্ণ নিরাপত্তা প্রতিশ্রুতি দেওয়া হয়। এবার দেখো 1941 খ্রিস্টাব্দ, এভাবে একটি পয়েন্ট করবে। 1941 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জিনহা বড়লাটকে সর্বপ্রকার সাহায্য বিনিময়ে পৃথক রাষ্ট্র গঠনের দাবি করেন। 1942 এভাবে একটি পয়েন্ট করবে। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় মুসলিম লীগের বক্তব্য ছিল দেশ ভাগ করা এবং ভারত ছাড়ো। 1944 খ্রিস্টাব্দ, 1944 খ্রিস্টাব্দে কংগ্রেসের নেতা শ্রী রাজাগোপাল আচারিয়া দেখো জিন্নার কাছে, এখানে হবে জিন্না, ঠিক আছে, জিলদা হয়েছে, এটা হবে জিন্না কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেন, ঠিক আছে, প্রস্তাব পেশ করেন, কিন্তু এতে সরাসরি পাকিস্তান স্বীকৃতি না থাকায় জিন্না, এখানে হবে আবার জিন্না এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন 1945 খ্রিস্টাব্দ। এরপরে দেখো 1945 খ্রিস্টাব্দ, এভাবে একটি পয়েন্ট করবে। 1945 খ্রিস্টাব্দে বড়লাট সর্বদলীয় সিমলা বৈঠকে জিন্না ভারতীয় মুসলিমদের একমাত্র প্রতিনিধিরূপে দাবি করে পাকিস্তান গঠনের দাবিতে অটল থাকেন। এগুলো তোমরা তোমাদের টেক্সট বই থেকেও পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা কালেক্ট করে লিখতে পারো, ঠিক আছে, ভালো করে, ঠিক আছে। দেখো 1946 খ্রিস্টাব্দ কী লিখবে? 1946 খ্রিস্টাব্দে মুসলিম লীগের দেশভাগের আভাস থাকায় মন্ত্রী মিশনের পরিকল্পনা মেনে নেয়। এই বছর 16ই অগাস্ট, ঠিক আছে, মন্ত্রিসভা গঠনে বিষয়কে কেন্দ্র করে
মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন, অন্তর্বর্তী সরকারে যোগদান, এভাবে একটি পয়েন্ট করবে। 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর নেহেরু নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার মুসলিম লীগের 5 জন সদস্য যোগদান করে, কিন্তু তারা পাকিস্তান গঠনের দাবি থেকে সরে আসেনি। 1947 খ্রিস্টাব্দ মাউন্টব্যাটেন পরিকল্পনা, এইটা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত আর কি। ভারতের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে লর্ড মাউন্টব্যাটেন 3রা জুন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, এভাবে একটি পয়েন্ট করবে। 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্র গঠিত হয়। ভারত বিভাজন কি অনিবার্য ছিল? দেখো, এইটা একটা পয়েন্ট করতে হবে। করে কি লিখবে? 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু এর পাশাপাশি ভারত 2টি রাষ্ট্রে বিভক্ত হয়েছিল। এই ভারত বিভাজন অনিবার্য ছিল কিনা তা নিয়ে মতভেদ আছে। এবার দেখো, জিন্নাহর দায়িত্ব 1 নাম্বার পয়েন্ট করবে। মুসলিম লীগের মতন মোহাম্মদ আলী জিন্নাহ ভারতে বিভাজনকে অনিবার্য করেছিল। বলা হয় পাকিস্তান হলো জিন্নাহর এক অবদান, আবার অনেকেই এর বিরোধিতা করেন। 2 ব্রিটিশ সরকারের দায়িত্ব, কি লিখবে? পয়েন্ট করে, এটা একটা পয়েন্ট। ভারতের হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা বৃদ্ধিতে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভাগ করো ও শাসন করো নীতি এর জন্য দায়ী ছিল। 3 নম্বর পয়েন্ট কি লিখবে? কংগ্রেসের দায়িত্ব। পয়েন্ট করার পর লিখবে কংগ্রেস বলেন, কংগ্রেস সাম্প্রদায়িক দাঙ্গা থেকে মুক্তি পাওয়ার জন্য দেশভাগের পরিকল্পনাকে মেনে নিয়েছিল। পরিশেষে বলা যায়, এই সময়ে দেশের যা পরিস্থিতি ছিল তাতে ভারত বিভাজন ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এই সময়ে রাজনৈতিক পরিস্থিতিতে ভারত বিভাজনকে অনিবার্য করে তুলেছিল। এরপরে আমরা 4.5 দাগের প্রশ্নটা দেখব, অর্থাৎ 4-এর 5-এর প্রশ্ন আর কি। টিকা লেখো ভারতীয় সংবিধান প্রস্তাবনা। ঠিক আছে, এই প্রশ্নটা কি লিখবে? দেখো উত্তর। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের একটি প্রস্তাবনা বা ভূমিকা সংযুক্ত হয়েছে। প্রস্তাবনা এভাবে একটি পয়েন্ট করবে লিখে, ঠিক আছে? প্রস্তাবনা এভাবে লিখে একটি পয়েন্ট করবে। ভারতীয় সংবিধানের বর্তমান প্রস্তাবটি হলো, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি ইত্যাদি পুনচ্ছেদ দিয়ে লিখবে। এর মধ্যে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি 1976 খ্রিস্টাব্দের 42তম সংবিধান সংশোধনে সংযোজিত হয়েছে। গুরুত্ব কি লিখবে? প্রকৃত অর্থে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা। প্রস্তাবনার মধ্য দিয়ে সংবিধানের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারি। দেশের অর্থ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির সমান মর্যাদা ও সুযোগ ইত্যাদি কোথাও ঘোষণা করা হয়েছে। এই প্রস্তাবনাকে সংবিধানের সংস্করণ ইত্যাদি বলা হয়। এটাই লিখবে যথেষ্ট। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে অথবার প্রশ্ন একটা দেওয়া রয়েছে, টিকা লেখো সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা। সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা এভাবে একটি পয়েন্ট করবে লিখবে, ভারতীয় সমাজে অনেক কথা ও সংস্কার প্রচলিত ছিল এবং বর্তমানেও প্রচলিত আছে। এই সব প্রথা কুসংস্কার দূর করে সামাজিক উন্নয়ন করার ক্ষেত্রে সংবিধানের বিশেষ ভূমিকা আছে। সমাজে প্রচলিত কুপ্রথা ও কুসংস্কার, ভারতের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়, তবু আমাদের সমাজে নারী ও পুরুষদের মধ্যে সমান অধিকার সব ক্ষেত্রে স্বীকৃতি হয়নি। 1 নাম্বার, অনেক জায়গায় জন্মানোর পর আজও কন্যা সন্তানদের অবহেলা ও পীড়নের শিকার হতে হয়। এটা হচ্ছে পীড়ন হয়েছে, এটা হবে পীড়ন, ঠিক আছে? হবে এটা, পীড়নের শিকার হতে হয়। 2 নাম্বার কি লিখবে? বিয়ের সময় অনেক জায়গায় পাত্রীপক্ষকে পণ দিয়ে বিয়ে হতে হয়। তারপরে দেখো বিয়ে হতে হয় বা বিয়ে দিতে হয়, যাই বলো না কেন, পাত্রীপক্ষকে আর কি। অনেক জায়গায় নারী পাচারের মতন জঘন্য ঘটনাও ঘটে। সংবিধানের ভূমিকা এভাবে একটি পয়েন্ট করবে। ভারতীয় সংবিধানে নারীদের বিরুদ্ধে অমানবিক ঘটনা রুখতে নানান রকমের পরিকল্পনা গৃহীত হয়। নারীদের অধিকারগুলি সুরক্ষিত করার জন্য অনেকগুলি আইন বলবৎ করা হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। 3 নাম্বার, 2005 খ্রিস্টাব্দে সংবিধান
বলা হয়েছে যে জমি ও সম্পত্তির অধিকারের রক্ষা নারী ও পুরুষের সমান অধিকার আছে। এবার দেখো পাঁচের প্রশ্নগুলো দেখবো, পাঁচের দেখে যে সমস্ত প্রশ্ন 5 নাম্বার মানুষ শ্রেষ্ঠ আর কি। দেখো 1 নাম্বার কি বলা রয়েছে, ঊনবিংশ শতকে সামাজিক সংস্কারগুলি উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ ছিল। যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। এগুলো তোমরা দেখে নাও, আর বেশি বলছি না, অনেকটাই ক্লাস বড় হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা অথবার প্রশ্ন দেখো তোমাদের সঙ্গে তুলে ধরছি। ঔপনিবেশিক শাসনের প্রভাব বিষয়ে বিরসা মুন্ডা ও নানা সাহেবের মধ্যে একটি কথোপকথন লেখো। দেখো এভাবে এটা লিখবে, ঔপনিবেশিক শাসনের প্রভাবের বিষয়ে বিরসা মুন্ডা ও নানা সাহেবের মধ্যে কথোপকথন ভাবে লিখে পয়েন্ট করে লিখবে। নানা সাহেব পয়েন্ট করবে। বিরসা মুন্ডা বাড়িতে আছেন, বিরসা মুন্ডাকে নানা সাহেব উত্তর দিয়েছিল যে আমি নানা সাহেব, ঠিক আছে। বিরসা মুন্ডা পয়েন্ট করবে যে আরে নানা সাহেব আসুন আসুন। তা হঠাৎ আমাদের জঙ্গল এলাকায় কি মনে করে নানা সাহেব 1897 খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়ে আমরা হেরেছি বা হেরে গেছি, যাই বলো না কেন এটা লিখবে এভাবে। আমি পালিয়ে এসেছি, ইংরেজরা আমাকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজছে, আমি কিছুতে এই বিদেশিদের হাতে ধরা দেব না। তারপর লিখবে আপনার নাম অনেক শুনেছি, মুন্ডা নেতা হিসাবে তাদের অধিকার রক্ষার জন্য আপনার লড়াই সত্যি প্রশংসার দাবি রাখে। বিরসা মুন্ডা তখন কি বলছিল, বিরসা মুন্ডা পয়েন্ট করে লিখবে। বিরসা মুন্ডা বলছিল যে বিদ্রোহ কি আর সাধে করেছি, অনেক দুঃখে জ্বালায় যন্ত্রণায় বিদ্রোহ করতে বাধ্য হয়েছিলাম বা বাধ্য হয়েছি বা বাধ্য করেছে ইংরেজরা, এভাবে লিখতে পারো। ওরা আমাদের দেশটাকে শোষণ করে করে এখানে দেখো ছিল হবে। আচ্ছা এর আগের প্রশ্নটা আমি একটু ডেসক্রাইব করে দেবো, এটা আগে করে দিই। অর্থাৎ প্রথমে যে প্রশ্নটা, সেখানে যদি কোনো ভুল থাকে আমি দেখি মানে সংশোধন করে দেবো, ঠিক আছে। দেখো একথা থেকে মানে কোথা থেকে এসে ওরা অরণ্য আইন পাস করে তাদের জঙ্গলের উপর অধিকার কায়েম করলো। আমাদের সমাজে নিজস্ব নিয়ম কানুন ছিল, ইংরেজরা এসে আমাদের দেশে তাদের আইন কানুন চালু করে দিল। নানা সাহেব শুধু কি আইন কানুন আর লর্ড ওয়েলেস, নানা সাহেব কি বলছিল, শুধু কি আইন কানুন আর লর্ড ওয়েলেসলি নিয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে। এখানে দেখো এই যে নিয়েছিল শব্দটা, এটা বাদ দিয়ে দিবে। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে দেশীয় রাজাদের স্বাধীনতাই হরণ করে নিয়েছিল। তারপরে দেখো এ নিয়ে দক্ষিণ ভারতের শাসকরা যথেষ্ট ক্ষুব্ধ। বিরসা মুন্ডা তারপরে কি বলেছিল দেখে নাও, আর ওদের ভূমি রাজস্ব নীতি, যার উদ্দেশ্যই হলো কৃষকদের শোষণ করা, তাদের এই নীতির জন্য কৃষকরা প্রথম থেকেই ক্ষোভে ফেটে পড়েছে, বিদ্রোহ করছে। নানা সাহেব কি বলেছিল বলুন তো, একজন রাজা তার রাজ্যের রাজ্য কাকে দেবে আর কাকে উত্তরাধিকার করবে, রাজা আর কি, সেটা ইংরেজদের বা কি, ওটার রাজার নিজস্ব একান্ত বিষয়। এখানে হস্তক্ষেপ করার জন্য তারা সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিল বা জারি করেছিল। এই নীতিতে বলেছে যে দেশীয় রাজাদের রাজ্য ও তার দত্তপুত্র পাবে না। এ কেমন নীতি, অ্যান্টি আমি মানে আইনটি আমি মানি না। এখানে দেখো আইনটি হবে, আইনটি হবে এটা লিখবে। এবারে দেখো 5.2-এর যে প্রশ্নটা ছিল, তোমরা প্রশ্নটা একটু দেখে নেবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে নরমপন্থী নেতৃত্ববৃন্দ ব্রিটিশ সরকারের মহানুভবতার প্রতি অবস্থান ছিলেন এবং আবেদন নিবেদন নীতি বিশ্বাসী ছিলেন, কিন্তু তাদের আবেদন নিবেদন নীতি ব্যর্থ হলে ভারতীয় রাজনীতিতে চরমপন্থী মতবাদের উদ্ভবের পটভূমি রচিত হয়। চরমপন্থার উদ্ভবের কারণগুলি হলো, এক, নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা। এভাবে একটি পয়েন্ট করবে। কংগ্রেসের প্রথম পর্বে নেতারা ইংরেজ সরকারের শুভবুদ্ধি ও ন্যায় বিচারের প্রতি অবস্থান ছিলেন, তারা বিভিন্ন অধিকার আদায়ের জন্য আবেদন নিবেদন নীতি পক্ষপাতী ছিলেন, কিন্তু ব্রিটিশ সরকারের নরমপন্থীদের সম্পূর্ণ অগ্রাহ্য করেছিল। তাই সংস্কারের তরুণ নেতা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং বলিষ্ঠ হুক কর্মপন্থা
নিয়ে চরমপন্থী আন্দোলনের পথে পা বাড়ায়। দ্বিতীয় নম্বর দেখো কি বলা রয়েছে, লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতি ও বঙ্গভঙ্গ। পয়েন্ট করবে এটা। বড়লাট লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল নীতিকে চরমপন্থী নেতাদের উদ্ভবের প্রত্যক্ষ কারণ হিসাবে চিহ্নিত করা হয় লর্ড কার্জনে আর কি। লর্ড কার্জন 1899 খ্রিস্টাব্দে কলকাতা পৌরসভা আইন, 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ করে ভারতীয়দের স্বায়ত্তশাসন ও শিক্ষার অধিকার খর্ব করেন। সর্বোপরি 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকারী করলে তা দেশবাসীর কাছে খুব চরম আকার একটা ধারণ করে এবং চরমপন্থী মতবাদ উদ্ভব হয়। 3 নম্বর পয়েন্ট করবে, কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই। এখানে দেখো একটু স্পেলিংটা ঠিক করবে, এটা হবে ক্রেমব্রিজ হবে, ক্রেমব্রিজ, ঠিক আছে, ক্রেমব্রিজ। ঐতিহাসিকদের মতে চরমপন্থী মতবাদ উদ্ভবের কারণ হলো কংগ্রেস নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই। তারা বলেছেন যে লালা রাজপথ রায়, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এখানে দেখো সীতারাম পিল্লাই, ঠিক আছে, প্রমুখ, এখানে সীতারাম নয় সীতারাম হবে, ঠিক আছে, সীতারাম পিল্লাই প্রমুখ কংগ্রেসের প্রতিপক্ষ গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে না পেরে চরমপন্থা গ্রহণ করেছিল। ডক্টর সুমিত সরকার বলেছেন যে কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা বিরোধ ছিল, কিন্তু তা ছিল সম্পূর্ণ আদর্শগত বিরোধ। নেতৃত্ববৃন্দের প্রভাব। কংগ্রেসের নেতৃত্ববৃন্দের মধ্যে চরমপন্থী নেতাদের উদ্ভব ও বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিল পাঞ্জাবের লালা রাজপথ রায়, মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক, বাংলার বিপিন চন্দ্র পাল, আর অরবিন্দ ঘোষ প্রমুখ। তারপরে দেখো এখানে দেখো সুতিলক লিখলে হবে, তিলক বলতে বালগঙ্গাধর তিলকের কথা বলা হয়েছে, ঠিক আছে। তিলকের নেতৃত্বে ঘোষণা করেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এখানে দেখো তিলক স্বাধীন কণ্ঠে, ঠিক আছে, স্বাধীন কণ্ঠে লিখতে পারো। এখানে শুধু তিলক বলতে বালগঙ্গাধর তিলকের কথা বলা হয়েছে, তিলক স্বাধীন কণ্ঠে হবে, ঠিক আছে, স্বাধীন, এটা যেটা নেতৃত্ব কণ্ঠে ওটা লিখতে হবে না, এটা স্বাধীন কণ্ঠে লিখবে। স্বাধীন কণ্ঠে ঘোষণা করেছিল যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করবই। তাদের প্রচার এবং সম্পাদিত পত্রিকাগুলি জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিল। নরমপন্থীদের বিরোধিতা করে চরমপন্থী মতবাদ উদ্ভব হলে চরমপন্থীরা ও বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি। চরমপন্থীদের আবেগ, সাহস ও দৃঢ়তা থাকলেও তারা কংগ্রেসের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। তবে এই ব্যর্থতা সত্ত্বেও তারা ভারতে জাতীয় আন্দোলনে এক নতুন প্রাণের সঞ্চার করেছিল এবং দেশবাসীকে আপসহীন সংগ্রামের পথ দেখিয়েছিল। এবারে একটা অথবার প্রশ্ন ছিল, প্রশ্নটা তোমরা একটু বই থেকে দেখে নেবে, উত্তরটা বলে দিচ্ছি। 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুটি ছোট প্রদেশে ভাগ করার সিদ্ধান্ত নেন। 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। বাংলা প্রদেশ ভাগ করার এই ঘটনা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা বাংলার তীব্র আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। এই আন্দোলনের বয়কট ও স্বদেশী বিদেশি দ্রব্য যেগুলো সেগুলো বয়কট ও স্বদেশী কর্মসূচি গৃহীত হয়। বয়কট ও স্বদেশী এভাবেই বলা হয়, এটাকে গৃহীত হয়, এটাই লিখবে। তারপরে দেখো 5.3 প্রশ্ন, অর্থাৎ 5 দাগের 3 প্রশ্নটা যেটা রয়েছে সেটা তোমরা একটু বই থেকে দেখে নেবে। উত্তরটা বলে দিচ্ছি। 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। তবে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলনে গান্ধীজির নেতৃত্বে ও আদর্শ পরিচালিত হলেও ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির নেতৃত্ব মতবাদে পরিচালিত হয়নি। প্রথমত 1942 খ্রিস্টাব্দের 14ই জুলাই কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি ওয়াধার ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। 8ই অগাস্ট বোম্বাইতে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব অনুমোদন করে। গান্ধীজি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, পূর্ণ স্বাধীনতা ছাড়া অন্য কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না, করেঙ্গে ইয়া মরেঙ্গে। 8ই অগাস্ট গভীর রাতে কংগ্রেসের অধিবেশন শেষ হওয়ার পর 9ই অগাস্ট ভারতের গান্ধীজি সহ সকল শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারা গ্রেপ্তার হন। দ্বিতীয়ত
এভাবে পয়েন্ট করবে। গান্ধীজি গ্রেপ্তার হলেও নেতৃত্বহীন জনসাধারণ নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে সারা দেশে ধর্মঘট বিক্ষোভ মিছিল শুরু হয়। তৃতীয়ত এভাবে পয়েন্ট করবে, সারা দেশে জনগণ ইংরেজ ভারত ছাড়ো ধ্বনিকে মুখরিত করে ওঠে। তারপরে দেখো, আন্দোলনের প্রথম দিকে শহরে যুব সম্প্রদায় ও মধ্যবিত্ত শ্রেণী উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরাও আন্দোলনে সামিল হন। চতুর্থ পয়েন্ট করবে এভাবে, কি লিখবে, প্রথমের দিকে এই আন্দোলন মানে শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও প্রথমের দিকে আর কি, পরবর্তী সময়ে তা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলার মেদিনীপুর তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা হয়। তারপরে লিখবে যে ব্যাপক গণবিদ্রোহ আকার ধারণ করে। এবার দেখো পঞ্চম, এই হিসাবে একটি পয়েন্ট করবে, জনগণ বিভিন্ন জায়গায় থানা দখল করে, সরকারি অফিস আক্রমণ করে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমনকি এটা হবে এখানে এমনকি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ব্রিটিশ শাসন আইন নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। তাই বলা যায় ভারত ছাড়ো আন্দোলন গান্ধীবাদী পথে হয়নি। পণ্ডিত জওহরলাল নেহরু এই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন বলে অভিহিত করেছেন। এভাবেই লিখবে। তারপরে আবার একটি অথবার প্রশ্ন ছিল, ঠিক আছে, উত্তরটা তোমরা দেখে নাও, প্রশ্নটা তোমরা একটু বই থেকে দেখে নেবে। আজাদ হিন্দ ফৌজে একজন সৈনিক হিসেবে তোমার অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, এই বিষয়ের উপর প্রশ্নটা ছিল, তোমরা দেখে নাও। কি লিখবে, প্রথমে এরকমই এদিকে একটা লিখবে যে আজাদ হিন্দ ক্যাম্প মণিপুর, কোথায় অবস্থিত, মণিপুরে অবস্থিত আজাদ হিন্দ ক্যাম্পটা। কি লিখবে, প্রিয় বন্ধু মানে প্রিয় দীনবন্ধু, এটা এভাবে লিখবে আর কি, মানে বন্ধুর নাম দীনবন্ধু, ঠিক আছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের কথা খুব মনে পড়ছে, সময়ও আছে তাই চিঠি লিখছি, তবে মনে অনেক দুঃখ নিয়ে এই চিঠিটি লিখছি। তোমাকে প্রথম থেকে বলি, আমি যেদিন সৈনিক হিসেবে যোগদান করেছিলাম বা যোগ দিলাম, সেই দিন 1943 খ্রিস্টাব্দে নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে। 1944 খ্রিস্টাব্দে নেতাজি রেগুরে এসে তার প্রথম সামরিক দপ্তর স্থাপন করেন। তিনি আমাদের সম্মানের ধ্বনি দেন, দিল্লি চলো, মানে তিনি সৈনিকদের সম্মানে এই ধ্বনিটা দিয়েছিলেন, ঠিক আছে। আমরা তার আহ্বানে তার জীবন মন্ত্রে উদ্বুদ্ধ হই, জীবন মন্ত্রে হবে এখানে, এটা মন্ত্রী আছে, মন্ত্র হবে, ঠিক আছে, একটু দেখে নেবে। জীবন মন্ত্রে উদ্বুদ্ধ হই, অমিত বিক্রমে, এখানে দেখো অমিত বিক্রমে, ঠিক আছে, ভারত অভিযানের অগ্রসর হলাম আমরা। 1944 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে আরাকান দখল করলাম। তারপর বার্মা সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারত ভূমিতে পা রাখলাম। ভারত ভূমির মণিপুরের মইরাং এর প্রদেশে প্রবেশ করলাম এবং মইরাংয়ে প্রবেশ করলাম, ঠিক আছে। প্রবেশ করে আমরা জাতীয় পতাকা তুললাম। তারপর আমরা মণিপুরের রাজধানী ইম্ফল দখলের জন্য লড়াই শুরু করলাম। তারপর এই সময়ই আমাদের বিপর্যয় শুরু হলো। আমরা পিছু হটতে বাধ্য হলাম, হটতে হবে এখানে, হটতে, ঠিক আছে, হটতে বাধ্য হলাম। আমরা অত্যন্ত দুঃখ পেলাম। আমরা যদি ভারতের একটা রাজ্যও দখল করতে পারতাম তাহলে আমাদের মনোবল অনেক বাড়ত, ভারতের রাজনীতিতে ও ব্যাপক প্রভাব পড়ত। আসলে আমরা জাপানের সাহায্য ও সহযোগিতা না পেয়ে এরকমই বিপদের সম্মুখীন হলাম, এভাবে লিখতে পারো। এই যে বিপদের হবে এখানে, বিপদের সম্মুখীন হলাম, ঠিক আছে। তো আবার ভাগ্যের পরিহাসই সেই সময়, মানে পরিহাসেই এই সময় নির্দিষ্ট সময় পূর্বে বর্ষা নেমে আসে, আমরা সমস্যা পড়লাম। এমন সময় গেছে যখন আমাদের প্রয়োজনীয় খাদ্যও ছিল না, মানে না খেয়ে থাকতে হয়েছে। আমাদের অনেক সঙ্গী খাদ্য অভাব, ম্যালেরিয়া ও পার্বত্য অঞ্চলে বিষাক্ত পোকামাকড়ের কামড়ে মারা যায়। অন্যদিকে জাপান হিরোশিমা ও নাগাসাকি শহরে বোমা ফেলায় জাপান বিপর্যস্ত হয়ে পড়ে, ঠিক আছে। শেষ পর্যন্ত জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে, ফলে আমাদের আজাদি সেনাদল ও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তোমরা সবাই ভালো থাকবে, সুযোগ পেলে আমাদের খবর জানিয়ে তোমায় চিঠি লিখব। জয় হিন্দ, এভাবে লিখে শেষ করবে, ইতি দেবে, তারপরে যা লেখা লিখবে। তো এই ছিল আজকে তোমাদের প্রথম যে মধ্যশিক্ষা পর্ষদের সেটটি, তার প্রশ্ন এবং তার উত্তর। যা যা ভুল ছিল আমরা সংশোধন করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। পুরো ক্লাসটা এতক্ষণ যারা দেখেছো, যারা মাঝপথে ছেড়ে চলে গেছো, তাদের জন্য খুবই কি বলবো, দুঃখিত। তবে মডেল সেট 1, 2, 3 এগুলো ভালোভাবে
আসছে, দেখতে থাকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে এর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য।